দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, গুপ্ত স্লোগানে স্লোগানে বলা হচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার। জুলাই আন্দোলনে যুবকরা বলেছিল বাংলা কি তোর বাপদাদার। আফসোস, একজন নেতা দেয়ালের মধ্যে গুপ্ত লিখতে গিয়ে সে লিখার মধ্যে করেছে ভুল। সারা জীবন শুনে এসেছি রক কাটা শিবির, তবে গত পরশুদিন চট্টগ্রামের একটি ঘটনা আমরা দেখতে পারলাম, একজন শিবিরের কর্মীর রক দেওয়া হয়। দোষারোপ করা হচ্ছে বিএনপির একজন সন্ত্রাসী নাকি এই ধরনের কাজ করেছে। ওই সশস্ত্র সন্ত্রাসীরা এবং একজনের পা কর্তন করে ফেলেছে মাননীয় স্পিকার। তবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, যেহেতু একটা আমাদের উপরে ব্লেম চাপানোর বিষয় হয়েছে রাজনৈতিক দল হিসেবে, আপনারা চাইলেই সরাসরি কারো উপরে দোষ দিতে পারেন না, কারণ ওই বিষয়টি এখন পর্যন্ত তদন্তাধীন অবস্থায় রয়েছে। মানে সদস্যরও উচিত নয় কোনো ইনকোয়ারি ছাড়া একটা রাজনৈতিক দলের উপরে আক্রমণ হয়েছে। বাংলাদেশের রাজনীতির এমন এক পরিবেশ সৃষ্টি হচ্ছে যেটা দেখার পর আমরা ধরেই নিতে পারি এই দেশের পরিবর্তন কোনোদিন কারো ধারাই সম্ভব নয়। আপনি যদি বাংলাদেশের সরকারের চেয়ারে একজন ফেরেস্তাকে এনে বসান, তাহলে সে ইবলিশ হয়ে বের হয়ে যাবে। এই দেশে একজন ফেরেস্তাও সঠিক নিয়মে তার কাজ করতে পারবে না, কারণ চারদিকেই ইবলিশের ছড়াছড়ি। এই যে দেখেন, একজন বাবার রাজপুত্র হামের রোগে আক্রান্ত হয়েছিল, ঢাকার মধ্যে আসছিল চিকিৎসা করানোর জন্য, তবে বিনা চিকিৎসায় সেই সন্তানটি দুনিয়া ত্যাগ করে। এরকম একটি ঘটনা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। ছোট্ট সন্তানটি চিৎকার করে কান্না করছিল, বলার চেষ্টা করছে, বাবা আমাকে বাঁচাও। বাচ্চাটি দুনিয়া ত্যাগ করার আগে যখন অক্সিজেনের অভাবে কান্না করতে চাচ্ছিল, তখন তার শেষ অক্সিজেনটুকু মেলে নাই। দোষারোপ করাই যায় কোন সরকারের কারণেই এইভাবে প্রাণগুলো যাচ্ছে। অন্যদিকে তেলের সংকটে ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলো সিরিয়াল ধরে আছে। আরে আপনি কোটিপতির সন্তান, তেলের সিরিয়ালে গিয়ে বসে থাকলে আপনি যেটা ফিল করতে পারবেন না, সেটা যারা পাঠাও রাইড করে তার সংসার নির্বাহ করে তারা বুঝতে পারবে এই সিরিয়াল তার জীবনকে কতটা পিছে ফেলে দিচ্ছে। তারা খেয়ে পরে বাঁচতে পারছে না, চলছে এসএসসি পরীক্ষা, সন্তানরা লেখাপড়া করতে পারছে না, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। গ্রামগুলোর মধ্যে অবস্থা ঠিক এরকমই, যেখানে সবার কথা বলার দরকার ছিল বিদ্যুৎ নিয়ে, তেলের সংকট নিয়ে, হাম ও হামের উপসর্গ নিয়ে, যেই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে, সেইগুলো নিয়ে কেউ কথা না বলে এখন পড়ে আছে কে লুঙ্গির নিচে ছিল আর কে গুপ্ত ছিল। কথা যদি বলতেই হয় তাহলে বলা দরকার আসলে জামায়াত ইসলাম হয়তোবা কোন নেতার লুঙ্গির নিচেই ছিল, তবে যারা তাদেরকে গুপ্ত বলছেন তারা কোথায় ছিলেন সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। আমি যদি কোনো পক্ষপাতিত্ব না টানি তাহলে বলতেই হয়, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছিলেন 17 বছর লন্ডনে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারতে, বাংলাদেশের ধর্মমন্ত্রী ছিল সৌদি আরবে। এক একজন এক এক জায়গায় লুকিয়ে ছিল, কারণ কিচ্ছু করার ছিল না, তারা ওইখানে থাকতে বাধ্য। দেশে আসলেই তাদের উপরে চলতো এক নির্মম নির্যাতন, সেখান থেকে বাঁচার জন্যই কেউ কেউ এক এক দেশকে বেছে নিয়েছিল। গুপ্ত যদি বলতেই চান তাহলে কোনো পক্ষই গুপ্তের বাইরে ছিল না, সবাই লুকিয়ে ছিল, কেউ ছদ্মবেশে কেউ আড়ালে। আজ এই দেশে একজন নির্বাচিত সরকার এসেছে, 2 মাস না বুঝতেই সকল দায়ভার সরকারের উপরে চাপানো হচ্ছে। তবে গত 1.5 বছর যে ডক্টর ইউনূস সরকার এই দেশ চালিয়েছিল, সে কি করেছে জনগণের জন্য প্রশ্ন জাগতেই পারে। সেই ইউনূস সরকার থাকা অবস্থায় হামের টিকা না আনার কারণে আজ শত শত বাচ্চাদের জীবন যাচ্ছে। যেখানে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর আপনারা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছিলেন, যারা উপদেষ্টার চেয়ারে বসেছিলেন তারা প্রত্যেকে চাইলে দেশটাকে নতুন করে সাজাতে পারতেন, তবে আপনারা কি করেছেন? কিচ্ছু করতে পারেন না এই জনগণের জন্য। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সাথে অ্যাড করে দিয়েছেন গণভোট, যার কারণে আজ সেই গণভোট নিয়ে সংসদে কথা বলতে বলতে কেটে গিয়েছে 2 মাস, তবে বাস্তবায়ন হয় নাই। ডক্টর ইউনূস সরকার থাকা অবস্থায় যদি গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতো, তাহলে আজ নির্বাচিত সরকার আসার পর সেই গণভোট নিয়ে সংসদে কথা বলতে হইতো না। আজ যখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার চেয়ারে বসলেন, নানা অপবাদ তার উপরে দেওয়া হচ্ছে, যেটা তার দল করেছে সেটাও বলা হচ্ছে, যেটা তার দল করেই নাই সেটাও বলা হচ্ছে। এখানে কিছু ছোট্ট ছোট্ট পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনা একদিন বড় মাত্রায় পরিণত হতে পারে। জনাব তারেক রহমান কৃষি কার্ড দিচ্ছে, স্বাস্থ্য কার্ড দিচ্ছে, তবে সেই কৃষকরা ফসল ফলাতে হলে যে তাদের সেচ দিতে হবে, আর সেই সেচ চালাতে হলে যে তাদের তেলের দরকার, সেটা হয়তোবা জনাব তারেক রহমান চাইলেও দিতে পারছে না। দেশের মধ্যে নয়, বৈশ্বিক বাজারে তেলের সংকট, সেটা বলতে তারা লজ্জা পায়। দেখেন, জ্বালানি প্রতিমন্ত্রী বলেছে দেশের মধ্যে মজুদ আরো 2 মাস চালানের মতো তেল রয়েছে। হ্যাঁ, এটা সত্য, সেই তেল দিয়েই এখন পর্যন্ত আপনি আমি চলছি, তবে সেই তেল যদি শেষ হয়ে যায় তখন আমরা কি করব? সেই সংকট কিভাবে কাটিয়ে উঠব? সাধারণ জনগণ এই সকল প্রশ্ন করার স্বাধীনতা আমার রয়েছে। এই স্বাধীনতার উপরেও যদি কেউ হস্তমৈথুন করতে আসে, তাহলে আমরা বলেই নিব নতুন এক স্বৈরাচারের সিংহাসন গড়ে উঠছে এই বাংলাদেশে। এই দেশে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না যতদিন এই দেশের জনগণ বেঁচে আছে। এই দেশের জনগণ প্রতিবাদ করতে শিখেছে। সরকার এই দেশের জনগণকে ভয় পাবে, সরকারকে এই দেশের জনগণ নয়। কারণ যে দেশের সরকার জনগণকে ভয় পায় সেই দেশের মধ্যে থাকে স্বাধীনতা, আর যে দেশের জনগণ সরকারকে ভয় পায় সেখানেই থাকে একজন স্বৈরাচার। জনাব তারেক রহমানকে সময় দিন দেশটাকে গুছিয়ে নেওয়ার জন্য, অপবাদ দিয়ে নয়। চলেন সবাই মিলেমিশে গড়ি এক নতুন বাংলাদেশ।